আশা করছি সকলে ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ ব্যাংক টুকেতে স্বাগত। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপার 2026 এবিটিএ টেস্ট পেপার 2026 পেজ 18 নম্বর যে সেট আছে, অর্থাৎ সেট 1 18 নম্বর পেজে যে স্কুলটা আছে সেই স্কুলের এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই তিনটা জিনিস নিয়ে, তিনটা টপিকস নিয়ে আজকের এই ভিডিও আলোচনা করব। ওকে, অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। তাহলে শুরু করা যাক। এবং তার সঙ্গে বলবো তোমাদের, আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলছি, তো যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও তাহলে তারা এই নম্বরে 8145150357 এই নম্বরে হাই পাঠাও আর ক্লাস 10 লিখবে, তাহলে আমি তাদেরকে গ্রুপে জয়েন করে দেবো। ঠিক আছে, তো শুরু করা যাক। আজকে যেটা ক্লাস হচ্ছে তোমার এমসিকিউ নিয়ে। প্রথমে হচ্ছে এমসিকিউ পেজ 118 এমসিকিউ। ফার্স্ট যে কোশ্চিন আছে দেখো, প্রথম যে কোশ্চিন বলেছে যে যদি কোনো মূলধন 10 বছরে সুদে মূলে দ্বিগুণ হয়, যদি কোনো মূলধন 10 বছরের সুদে মূল্যে দ্বিগুণ হয় তবে বার্ষিক সুদের শতকরা হার কত? তাহলে এই অঙ্কটা করার জন্য কিভাবে করব দেখো। তো এখানে কি দেওয়া আছে, একটা জিনিস মাথায় রাখবে যে যদি কোনো মূলধন যদি কোনো বছরে দ্বিগুণ হয় তাহলে সেক্ষেত্রে আসলের পরিমাণ যা হবে সুদের পরিমাণটা সেম হবে। অথবা আসল যদি x টাকা হয়, যদি x টাকা হয় তাহলে সুদের মূল্যে অর্থাৎ সুদ আসল হবে কি 2x টাকা। জয় গুণ বলবে, জয় দিয়ে গুণ। যদি x টাকা হয় তাহলে সেক্ষেত্রে সুদের মূল্য অর্থাৎ সুদ আসল হয়ে যাবে 2x। যদি 3 গুণ থাকতো তাহলে 3x হয়ে যেত। তাহলে এখানে তাহলে যেহেতু দ্বিগুণ বলেছে তাহলে সুদের আসলটা হয়ে যাবে 2x টাকা, আর আসলটা x টাকা ধরে নিয়েছি। তাহলে আসল যদি x টাকা এবং সুদ আসল যদি 2x টাকা হয় তাহলে সুদ কত পাবো? তাহলে সুদটা তোমার হয়ে যাবে 2x - x সমান x টাকা। বুঝতে পারলে? তাহলে এখানে আমরা কী কী পেয়ে গেলাম, এখানে পেলাম আসল পেয়ে গেলাম, সুদ পেয়ে গেলাম, আর সময় দেওয়া আছে তোমার কত 10 বছর। তাহলে সুদের হার, তাহলে আমরা জানি যে আই সমান কী জানি যে পিটিআর বাই 100। তাহলে এখান থেকে যদি আমরা আর এর ফর্মুলাটা বের করতে চাই তাহলে আর সমান পাবো আই ইন্টু 100/পিটি। ঠিক আছে, এবার এখানে আমার যেটা মান দেওয়া আছে দেখো, আয়ের মান আমরা কি পেয়েছি এক্স ইন্টু 100 পি এর মানও এক্স ইন্টু টি মানে কত 10। তাহলে 0 কেটে যাচ্ছে, এক্সেস কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কত 10%। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কী বলতো, অপশান বি 10%। আশা করছি বুঝতে পেরেছ। এবার নেক্সট কোশ্চিনে আসে। নেক্সট কোশ্চিন কী বলেছে দেখো, নেক্সট কোশ্চিন বলেছে যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজিক্যাল টু 0, যেখানে এ নট ইজিক্যাল টু 0 সমীকরণের বীজদ্বয় সমান হলে, তাহলে আমরা জানি যে একটা দ্বিঘাত সমীকরণ অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি এটা কি, এটা দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। তাহলে একটা দ্বিঘাত সমীকরণের যদি তোমার নিরূপক কি, যে বি স্কোয়ার মাইনাস 4ac যদি 0 হয় তাহলে সে বীজদ্বয় কী হবে, সমান হবে। অর্থাৎ একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান কখন হবে, যদি নিরূপকটা 0 হয়। তাহলে এটা যেহেতু বলে দিয়েছে বীজদ্বয় দুটি কী বলতো সমান, তাহলে নিরূপকটা কী হয়ে যাবে, বি স্কোয়ার মাইনাস 4ac কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইজিক্যাল টু 0, বা তাহলে আমার এখানে দেখো তোমার কোশ্চিনে দেখবে যে সি সমান দেওয়া আছে প্রত্যেকটাতে, তার মানে সি এর মান বের করতে হবে। তাহলে সি সমান কত পাবো, তাহলে সি এর মান যদি বের করতে তাহলে -4ac ইজিক্যাল টু এই বি টার্মটাকে সমান উপরে নিয়ে গেলে কী হয়ে যাবে মাইনাস বি স্কোয়ার। তাহলে মাইনাস মাইনাস কেটে যাচ্ছে, তাহলে সি সমান কী পাবো 4, এটা দেখো সি এর সঙ্গে গুণ আকারে আছে, তাহলে সি সমান হয়ে যাবে বি স্কোয়ার বাই 4a। তাহলে আমার অ্যান্সার আসবে অপশান ডি, সি সমান বি স্কোয়ার বাই 4a। ওকে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো 3 নম্বর বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি ও ভূমির ব্যাস 16 সেমি হলে তার পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে। তার আগে জানতে হবে আমাকে যে একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল কী হবে। একটা লম্ববৃত্তাকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে এখানে দেখো আমার এখানে তির্যক উচ্চতা দেওয়া আছে কিন্তু আর ব্যাসার্ধ দেওয়া নেই, ব্যাসার্ধর পরিবর্তে কী দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে। তো আমরা জানি ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধের মানটা হচ্ছে ব্যাসের অর্ধেক। তাহলে ব্যাস এখানে তাহলে তির্যক উচ্চতা দেওয়া আছে 15 সেমি, ব্যাস দেওয়া আছে 16 সেমি, তাহলে ব্যাসার্ধ কত হবে, তাহলে ব্যাসার্ধ হবে কি বলতো ব্যাসের অর্ধেক, অর্থাৎ এখানে ব্যাস দেওয়া আছে কত 16, তাহলে 16/2 সমান কী বলতো 8 সেমি।
তাহলে তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। তাহলে আমরা শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফলের ফর্মুলা কী বললাম, যে পাই আর এল, অর্থাৎ এখানে পাই থাকলো আর এর মান কত পেলাম এখানে 8 সেমি, এবং এল এর মান কত দেওয়া আছে 15 সেমি। তাহলে পাই ইন্টু 8 ইন্টু 15 বর্গ সেমি। তাহলে 8কে 15 দিয়ে গুণ করলে 120, আর পাই রেখে দিলাম। যেহেতু আমার অপশানে পাই অ্যান্সারটা আছে তার জন্য পাইটা রেখে দিলাম, না থাকলে বাইয়ের মানটা 22/7 বসাতে হতো। তাহলে এই ক্ষেত্রে তো আমার অ্যান্সার হয়েছে কী বলতো, অপশান সি 120 পাই বর্গ সেমি। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। এবার নেক্সট কোশ্চিনে আসি। দেখো নেক্সট কোশ্চিন কী বলেছে, 4 নম্বর, যে 2 cos 3 থিটা, 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1 হলে থিটার মান কত হবে। তাহলে 2 cos 3 থিটা ইজিক্যাল টু 1, তাহলে এখান থেকে আমরা সমাধান করতে পারি। দেখো যে cos 3 থিটা ইজিক্যাল লিখতে পারো 1/2, কারণ এই 2টা দেখো cos 3 থিটার সঙ্গে গুণ আকারে আছে। তাহলে cos 3 থিটা কী হয়ে যাবে 1/2। এবার দেখো যে cos 60 মান আমরা কিন্তু জানি 1/2, cos 60 মান আমরাও জানি। তোমরা দেখবে তোমরা ত্রিকোণমিতির চ্যাপ্টারের যে একটা ছক আছে তোমার সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এগুলোর 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, এই যে একটা মানে একটা ছক আছে, সেখানে দেখবে যে cos 60 মান কী বলতো হাফ। তাহলে হাফের পরিবর্তে আমরা এই হাফের পরিবর্তে লিখতে পারবো তোমার cos 60 ডিগ্রি। এবার দেখো উভয় পক্ষে cos cos কেটে যাচ্ছে, তার পরে থাকছে কি 3 থিটা ইজিক্যাল টু 60 ডিগ্রি। তাহলে থিটা সমান সমান কী পাবো 60/3, কাটাকাটি করলে কত হচ্ছে 20। তাহলে এখানে আমার অ্যান্সার হয়েছে কী বলতো, অ্যান্সার হয়ে যাচ্ছে 20। তাহলে অপশন কী বলো তো, অপশন হবে তোমার সি 20। ওকে, নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন কী বলেছে, যে ও কেন্দ্রীয় বৃত্তের একটি বহিস্থ একটি বিন্দু এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে একটা বৃত্ত আঁকলাম, সে বৃত্ত বলছে বহিস্থ একটি বিন্দু কী বলে দিয়েছে এ। তাহলে এখানে একটা বহিস্থ বিন্দু এ নিলাম, এ এ এ থেকে বৃত্তের ওপর অঙ্কিত স্পর্শক বৃত্তটিকে বি বিন্দুতে স্পর্শ করে। তাহলে আমরা যদি এটা স্পর্শকটা নিই, এটা আনলাম, তাহলে এ বিন্দু থেকে বি এ স্পর্শ করছে। যদি ওবি সমান সমান 5 সেমি হয় আর ও এ সমান সমান যদি 13 সেমি হয়, তাহলে এ বির মান কত হবে। ঠিক আছে, এবার আমরা একটা কি জানি যে অর্ধবিস্তস্ত কোণ কী হয় বলো তো, সমকোণ হয়। অর্ধবিস্তস্ত কোণ সমকোণ হয়। তাহলে দেখো তো এই কোণটা কী হবে, এই কোণটা হবে সমকোণ, কারণ অর্ধবিস্তস্ত কোণ হচ্ছে। আর আমরা কি জানি যে কোন সমকোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে তোমার কী বলো তো, অতিভুজ। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এই সমকোণের বিপরীত বাহুটা কি ওয়ে, তাহলে ওয়েটা কি অতিভুজ। তাহলে অতিভুজ যদি থাকে এবং দুটো বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য যে ফর্মুলা করতে পারবো সেটা হচ্ছে কি বলতো, যে আমাদের দরকার কি এবি দরকার, তাহলে এবি স্কোয়ার সমান সমান লিখতে পারবো অতিভুজ স্কোয়ার মাইনাস তোমার ভূমি স্কোয়ার বা লম্ব স্কোয়ার, এখন মাইনাস হবে। ঠিক আছে, তাহলে ও এ স্কোয়ার ইজিক্যাল টু ও এ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার, কারণ যে যদি আমরা লম্ব স্কোয়ার সমান হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তাহলে এখানে অতিভুজটা হচ্ছে ও এ আর ভূমিটা হচ্ছে ওবি, তাহলে ও এ স্কোয়ার মাইনাস ওবি স্কোয়ার। তাহলে এবি সমান কী পাবো √ ও এ স্কোয়ার, ও এ কত 13, তো 13 স্কোয়ার মাইনাস ওবি কত 5, তো 5 স্কোয়ার। তাহলে সমান কত পাচ্ছি, যে √ 13 স্কোয়ার করলে 169, আর 15 স্কোয়ার করলে 5 স্কোয়ার করলে 25। তাহলে √ 169 থেকে 25 বাদ দিলে 144, তাহলে 144-এর বর্গমূল কত হয় 12 হবে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে আমার কী বলতো অপশান এ 12 সেমি। তাহলে এবির দৈর্ঘ্য বের করতে বলেছে, তাহলে এখানে এবির মান পেয়ে গেলাম কত 12 সেমি। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, আমি তোমাদের একটা গ্রুপে জয়েন করে দেবো, সেখানে তোমাদের যে কোনো প্রবলেম ম্যাথের পাঠাবে, সেখানে আমি সেটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ওকে, তো 6 নম্বর কোশ্চেন যে বলেছে যে যদি 30, 34, 35, 36, 37, 38, 39 তথ্যগুলি থেকে 35 বাদ দেওয়া হয় তবে মধ্যমা
বৃদ্ধি পাবে, মানে মধ্যমা কত বৃদ্ধি পাবে। বলছে একটা তথ্য দেওয়া আছে, যে তথ্যের মধ্যে একটা তথ্য যদি বাদ দিয়ে দিই, সেটা হচ্ছে 35, তাহলে 35 যদি বাদ দিয়ে দিই তাহলে সেই যে মধ্যমা পাবো, 35 থাকাকালীন মধ্যমা এবং 35 বাদ দিয়ে যে মধ্যমা পাবো, তো সেই মধ্যমাটা কতটা বৃদ্ধি হবে সেটা বের করতে বলেছে। তো প্রথমে আমরা বের করব যখন মধ্যমাটা থাকবে, যখন 35 থাকবে তখন তার মধ্যমাটা কত। তো যখন 35 থাকবে, যে 30, 34, 35, 36, 37, 38, 39, যখন 35 সহ থাকবে তথ্যের মধ্যে, তখন n সমান কত হয়ে যাবে, 7। আর 7 কী বলতো, একটা অযুগ্ম সংখ্যা। আর যদি অযুগ্ম হয় তাহলে সেক্ষেত্রে একটা ফর্মুলা হয়। যদি কোনো তথ্যের মধ্যে n এর মানটা যদি অযুগ্ম হয় তাহলে ফর্মুলা হবে তোমার কী বলতো, n+1/2 তম পদ। 2 তম পদ মানে ঊর্ধ্বক্রমে সাজানোর পর, ছোটো থেকে সাজানোর পর, ছোটো থেকে বড় সাজিয়ে দিলাম, তারপরে কি লিখবো, n+1/2 তম পদ। ঠিক আছে, তাহলে n এর মান কত, 7। তাহলে 7+1 করলে কত, 8। তাহলে 8/2 তম পদ সমান 4তম পদ। তাহলে আমার যে মধ্যম হয়েছে কি, 4তম পদ। 4তম পদ বলতে এইটুকুর মধ্যে 4 নম্বরের কোনটা আছে, 36 আছে। তাহলে এর মধ্যমা কত হয়ে যাবে, 36 হবে। কখন, যখন 35 থাকবে। এবার যদি আমরা 35টা ধরো বাদ দিয়ে দিলাম, 35টা তোমার কী বলো তো, বাদ দিচ্ছি। ঠিক আছে, ধরো যে এখানে 35টা তোমার এখানে নেই, তখন মধ্যমা কত হবে। তখন দেখো যে 30, 34, 36, 37, 38, 39, এর কটা সংখ্যা, n সমান তখন কত হচ্ছে, তখন n সমান হচ্ছে তখন কত বলো তো, যে 6, যেখানে n এর মানটা কী হয়ে যাচ্ছে, যুগ্ম হয়ে যাচ্ছে। আর যখনই যুগ্ম হবে তখন ফর্মুলাটা কীরকম হবে দেখো, তখন মধ্যমার ফর্মুলাটা হবে যে n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ। ঠিক আছে, তাহলে n/2 মানে কত, n/2 তম পদ। তাহলে এখানে n কত, 6। এই যে n/2 সমান কত পেয়েছি, এখানে লিখে দিয়েছি 3, কারণ 6/2 মানে কি 3। তাহলে 3তম পদ প্লাস n/2 প্লাস 1 মানে কি 3 + 1 তোমার কত, 4তম পদ বাই 2। তাহলে 3 প্লাস মানে 3তম পদ। দেখো এবার এখানে দেখো 3তম পদ এবং 4তম পদ, যখন 35টা বাদ, যখন এই 35টা নেই, তখন 3 নম্বরে কী আছে, 36, এবং 4 নম্বরে কত হচ্ছে, 37। তাহলে 3তম পদ হচ্ছে 36, 4 নম্বর হচ্ছে 37। তাহলে এখানে লিখতে পারবো কী বলো তো, 3তম পদের জায়গায় তোমার 36 আর 4তম পদের জায়গায় লিখবো 37। তাহলে যোগ করলে কত পাবো, 73/2। আর 73কে 2 দিয়ে ভাগ করলে আমরা পাবো কত, 36.5, 36.5। এবার বলছে যে আগের আমার মধ্যমা কত ছিল, 36, আর এখন মধ্যমা কত পেলাম, 36.5। তাহলে কতটা বৃদ্ধি হলো, তাহলে মধ্যমাটা কতটা বৃদ্ধি হয়েছে, বৃদ্ধি হয়েছে তোমার কত, 36.5 থেকে যদি আমরা 36কে বাদ দিই তাহলে পেয়ে যাবো কত হচ্ছে, 0.5। তাহলে অ্যান্সার আসবে কী বলো তো, অপশান ডি, 0.5। আশা করছি বুঝতে পেরেছো। এবার আসি আমরা নেক্সট শূন্যস্থানে। শূন্যস্থানের অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, আমি তোমাদের এবিটিএ টেস্ট পেপারে 1 মার্ক থেকে শুরু করে সমস্ত ব্রড কোশ্চেনের অ্যান্সারগুলো আমি কিন্তু দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা আমার সঙ্গে থাকো। তাহলে 2 নম্বর কী বলেছে, শূন্যস্থান পূরণ করো। 2-এর 1 নম্বর কোশ্চেন দেখো, 2-এর 1 নম্বর কোশ্চেন বলেছে যে 2p টাকা t/2 বছরে বার্ষিক 2r/3% হার সরল সুদে সবৃদ্ধি মূল হবে 2 প্লাস ড্যাশ। সবৃদ্ধি মূল কি, যে সুদ প্লাস আসলটা কত হবে, সুদ প্লাস আসলটা কত হবে। তো এখানে তোমার আসলটা দেওয়া আছে, তাহলে সুদের পরিমাণটা বের করলে পেয়ে যাব। তাহলে এখানে দেখো আসল দেওয়া আছে কত, 2p টাকা, সময় দেওয়া আছে t/2, এবং সুদের হার দেওয়া আছে কত, 2r/3%। ঠিক আছে, তাহলে সুদ কত হবে, সুদ অর্থাৎ আয়ের ফর্মুলা আমরা কি জানি, PTR/100। আয়ের মান সমান কি, PTR/100। তাহলে এখানে পি এর মান কত, পি মানে আসল, 2p দেওয়া আছে, টি কত আছে, t/2, আর কত আছে, 2r/3/100। জাস্ট আমরা মানটা বসিয়েছি। এবার আমরা কি করছি, কাটাকাটি করছি। এখানে দেখো 2 কেটে যাচ্ছে, তাহলে আর কোনো কিছু কিন্তু কাটছে না। ঠিক আছে, তাহলে 2PTR, তাহলে 3টা নিচে চলে আসবে, 3 × 100। এবার এই 2 দিয়ে যদি আমরা 100কে কাটি তাহলে কী পাবো, 50 পাবো। তাহলে পাচ্ছি কত, PTR/50কে 3 দিয়ে গুণ করলে 150। তাহলে এটা পেয়ে গেলাম কি, এটা পেয়ে গেলাম তোমার সুদ পেলাম, আসল পেলাম। আমাকে বের করতে বলেছে সমৃদ্ধি মূল, অর্থাৎ সুদ প্লাস আসল। তাহলে আসল তো অলরেডি কত ছিল, আসল অলরেডি ছিল কত, 2p ছিল, আর সুদ কত পেলাম, PTR/150। তাহলে এটি হচ্ছে আমার কি বলতো অ্যান্সার, 2p
প্লাস PTR/100, এটা কিন্তু বসবে। ঠিক আছে, তারপরে নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন, এই কোশ্চিন একটু ভালো করে বুঝে নেবে। ঠিক আছে, কারণ এই টাইপের অঙ্ক অন্য দিলেও তোমরা নিজে থেকে করতে পারবে। কি বলেছে যে একটি দ্বিঘাত সমীকরণে দুটি বীজই হলো 1 হলে, দুটো বীজই, একটা সমীকরণে দুটা বেশি বীজ হয় না, তো দুটা বীজের মানই বলে দিয়েছে 1, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কী হবে। তার আগে তোমাদের সমীকরণ ব্যাপারটা জিনিসটা বুঝিয়ে দিই। যদি দুটা বীজ জানা থাকে, যে ধরো যে একটা বীজ তোমার আলফা আর একটা বীজ তোমার কী বলো তো বিটা, তাহলে আলফা ও বিটায় দুটা বীজের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে সমীকরণের, সেটা হবে যে এক্স স্কোয়ার মাইনাস সেই দুটা বীজের যোগফল ইন্টু এক্স মাইনাস সেই দুটা বীজের গুণফল ইজিক্যাল টু 0। কী বুঝলা, যে একটা সমীকরণের দুটা বীজের মান যদি জানা থাকে, ধরো আলফা বিটা, তাহলে সেক্ষেত্রে সমীকরণটা কী হবে বলো তো, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা মানে কি বীজের মান। ঠিক আছে, তো আলফা প্লাস বিটা ইন্টু এক্স মাইনাস আলফা বিটা ইজিক্যাল টু 0। তাহলে এক্ষেত্রে দেখো যে আলফার মানও তোমার 1, বিটার মানও হচ্ছে 1, তাহলে আমার ফর্মুলা কী হবে, এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা, তাহলে আলফার মানও 1, বিটার মানও 1, তাহলে 1 + 1 ইন্টু এক্স প্লাস আলফা ইন্টু বিটা মানে 1 × 1 ইজিক্যাল টু 0। তাহলে কী লিখতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 1 + 1 মানে কত 2, আর এক্স দিয়ে গুণ করলে কি 2x, তাহলে মাইনাস 2x + 1 ইজিক্যাল টু 0। তাহলে আমার শূন্যস্থান হবে কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 2x + 1 ইজিক্যাল টু 0। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু p/2 হলে, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু p/2 হলে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটার মান কত। তাহলে আমাদের মান দেওয়া আছে কি বলতো, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু p/2। তাহলে বের করতে হবে এটা। তাহলে এই যে টার্মটা দেওয়া আছে cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারবো আমরা কি বলতো, যে cos স্কোয়ার থিটা তার স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা তার স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো যে আমরা ফর্মুলা জানি কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে কি বলতো, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তাহলে এখানে দেখো তো যে এখানে এ মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, বি মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে, সেখানে কি লিখবো এ প্লাস বি, তাহলে এখানে এ মানে হচ্ছে কস স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস বি মানে সাইন স্কোয়ার থিটা, তাহলে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা ফর্মুলা আমাদের লিখলাম। এবার আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মান হচ্ছে 1, এটা ফর্মুলায় আছে, মুখস্থ রাখতে হবে। এবং কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মান এখানে দেওয়া আছে কত, p/2। তাহলে 1 × p/2, 1 × p/2, তাহলে কত হবে p/2, তাহলে শূন্যস্থানে কত হবে p/2 হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি বৃত্তের অন্তস্থ বিন্দু থেকে বৃত্তটির ওপর অঙ্কিত স্পর্শকের সংখ্যা কত হবে। এটা অ্যান্সার হবে 0। কেন বলো তো, যে একটা বৃত্ত, ধরো যে একটা বৃত্ত নিলাম, সে বৃত্তের অন্তস্থ কোনো বিন্দু, ধরো এখান থেকে কোনো বিন্দু থেকে যদি আমরা তাকে, তাহলে স্পর্শ আঁকা যাচ্ছে কি যাচ্ছে না, কারণ স্পর্শক হতে হবে কী বলতো, এই বরাবর হতে হবে, এই বরাবর হতে হবে, এই বরাবর হতে হবে। কিন্তু এখানে ভিতর থেকে তো কোনো আমরা একটা বিন্দু যদি নিই, তাহলে সেখানে স্পর্শ আঁকা যাচ্ছে না। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, 0 হবে। নেক্সট দেখো বলেছে যে দুটি নিরেট গোলকের আয়তনের অনুপাত দেওয়া আছে 1:27। দুটি নিরেট গোলকের আয়তন অনুপাত দেওয়া আছে 1:27, তাহলে সেক্ষেত্রে তাদের বক্র ক্ষেত্রফলের অনুপাতটা কত হবে। তার আগে জানতে হবে আমাদের যে বক্রতলের ক্ষেত্রফলটা কি। কোনো গোলকের বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 4πr²। ঠিক আছে, বক্রতলের ক্ষেত্রফল কি বলতো, আমরা জানি যে 4πr²। ঠিক আছে, তো এখানে আর এর মান দরকার, তাহলে তো আমরা বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে পারবো। কিন্তু এখানে দেখো আবার আয়তন জানি আমরা, আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। আয়তনের ফর্মুলা হচ্ছে 4/3πr³। তো আমরা ধরে নিলাম যে যদি দুটো নিরেট গোলকের ব্যাসার্ধ যদি r1 ও r2 হয়, দুটা নিরেট গোলক আছে, তাদের ব্যাসার্ধ ধরে নিলাম যে r1 ও r2, তাহলে তাদের আয়তন কি হবে, তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন হবে 4/3πr1³, আর দ্বিতীয় ক্ষেত্রে হবে 4/3πr2³।
এবার দেখো এটা কিন্তু দুটা গোলকের আয়তন পেলাম, আর এই দুটা গোলকের আয়তনের অনুপাতটা দেওয়া আছে কত 1:27। তাহলে আমরা শর্তানুসারে লিখতে পারবো যে শর্তানুসারে লিখবো 4/3 পাই r1 কিউব বাই 4/3 পাই r2 কিউব ইজিক্যাল টু 1/7। অনুপাতটাকে আমরা ভাগ আকারে লিখে নিলাম। এবার দেখো এখানে 4/3 পাই 4/3 পাই কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি r1 কিউব বাই r2 কিউব। তাহলে লিখতে পারবো r1 বাই r2 তার কিউব, আর 1/27 পরিবর্তে লিখতে পারো 1/3 তার কিউব, কারণ 1-এর কিউব করলে 1 আর 3-এর কিউব করলে আমরা কী পেয়ে যাবো বলো তো 27 পেয়ে যাবো, অর্থাৎ 27 পাবো। ওকে, তাহলে এখানে দেখো 3 কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি r1/r2 ইজিক্যাল টু কী পেলাম 1/3, অর্থাৎ r1:r2 মানে ব্যাসার্ধের অনুপাতটা পেলাম 1:3, বা r1/r2 পেয়ে গেলাম তোমরা কী বলো তো 1/3। এবার দেখো যে বক্রতলের ক্ষেত্রফল অনুপাত বের করতে বলেছে। তো ব্যাসার্ধ যদি r1 ও r2 হয় তাহলে সেক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল হবে প্রথম ক্ষেত্রে কী হবে 4πr1 স্কোয়ার, আর দ্বিতীয় ক্ষেত্রে কী হবে 4πr2 স্কোয়ার। তাহলে 4π কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে কি এই r1 স্কোয়ার ইসটু r2 স্কোয়ারকে লিখতে পারবো r1/r2 তার স্কোয়ার। তাহলে r1/r2 মান জানি আমরা কত, একটু আগে বের করলাম 1/3 তার স্কোয়ার। তাহলে 1/3 তার স্কোয়ার মানে কি 1/9 সমান কী পেলাম 1:9। তাহলে আমার অ্যান্সার হবে কী বলতো 1:9। ওকে, নেক্সট কোশ্চিন দেখো 6 নম্বর কোশ্চিন বলেছে যে গড় মধ্যমার সংখ্যাগুরু মান হলো ড্যাশ প্রবণতার একক। অ্যান্সার হবে কেন্দ্রীয় প্রবণতার একক। যে গড় মধ্যমা ও সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতার মাপক। ওকে, এবার আসছি আমরা 3 নম্বর এবং আজকের ভিডিওয় তোমার লাস্ট দাগ নম্বর হচ্ছে এই 3 দাগের 6টা অঙ্ক আছে, ঠিক আছে। আর 3 দাগের অ্যান্সারগুলোর বলার আগে তোমাদের বলবো চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন নেক্সট ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। 3-এর প্রথম যে কোশ্চিন আছে দেখো যে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা। যে একটি যৌথ ব্যবসায় এ এর মূলধন 1200 টাকা ও লভ্যাংশ 180 টাকা, যদি মোট লাভ 300 টাকা হয় তবে বি এর মূলধনের অনুপাতের পরিমাণ হচ্ছে 800 টাকা হবে। তো বা কথাটা সত্য বলেছে মিথ্যা বলেছে সেটা বের করতে হবে। তো প্রথমে আমরা কি করছি, প্রথমে করছি তোমার এ ও বি এর মূলধনের অনুপাতটা বের করে নিচ্ছি। তাহলে এ ও বি এর মূলধন অনুপাত, এ এর মূলধন কত ছিল 1200 টাকা আর বি এর মূলধন আমরা হচ্ছে কত 800 টাকা। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো 3:2, আর মোট লাভ কত আছে 300 টাকা। তাদের মূলধনের অনুপাত দেওয়া আছে কত বললাম 3:2, মোট লাভ দেওয়া আছে 300 টাকা, আর এ এর লাভ্যাংশ দেওয়া আছে কত 80 টাকা। তাহলে বি এর লাভ্যাংশ কত হবে, তাহলে এ এর লাভ্যাংশ যদি 180 টাকা হয় তাহলে বি এর লাভ্যাংশ কত হবে 300 থেকে 180 বাদ, কারণ মোট লাভের পরিমাণটা দেওয়া আছে দুজনের কত 300 টাকা, আর 300 টাকার মধ্যে এ এর লাভ বলে দিয়েছে কত 180 টাকা। তাহলে বি এর লাভ কত হতে হবে 120 টাকা হতে হবে। এবার এ ও বি এর লাভের অনুপাতটা কী হবে 180:120। তাহলে কাটাকাটি করলে আমরা কী পাবো 3:2 পাবো। তাহলে দেখো লাভ্যাংশের অনুপাতটাও সেম, মূলধনের অনুপাতটাও সেম এবং লাভের অনুপাতটাও সেম। তাহলে দুটোই জিনিসটা সেম হলে আমরা এটা কী লিখতে পারবো সত্য লিখবো, ঠিক আছে। তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলো তো সত্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো, নেক্সট কোশ্চিন ইম্পর্টেন্ট, বেশ ভালো কোশ্চিন বলেছে যে এ সমানুপাতিক বি এবং বি সমানুপাতিক সি হয় তবে এ প্লাস বি সমানুপাতিক সি, এটা ওরা বলেছে। এবার আমাদের চেক করতে হবে যে এ প্লাস বি সমানুপাতিক সি হয় কি না। তো প্রথমে দেখো যে এ সমানুপাতিক বি যদি দেওয়া থাকে তাহলে আমরা কি করতে পারবো যে সমানুপাতিক চিহ্নটা যদি বাদ দিয়ে দিই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব সমান চিহ্ন দেবো এবং তার পরিবর্তে একটা কনস্ট্যান্ট নেব। তাহলে এ সমান সমান লিখে দিলাম k1b, তাহলে এ সমান সমান আচ্ছা এ সমান সমান পেলাম k1b। একই রকমভাবে বি সমানুপাতিক সি, তাহলে বি সমান সমান কী পাবো k2c। আমরা এখানে কি করছি এই বি এর মান জায়গায় আমরা k2c বসাতে পারবো, কারণ এখানে অলরেডি আমরা বি এর মান পেয়ে গেছি। তাহলে এখানে বি এর মান কত আছে k2c, তাহলে বি এর মান যদি আমরা এখানে বসাই তাহলে এ সমান সমান তাহলে কী হয়ে যাবে k1 k2c, ঠিক আছে। এবার আমরা চেক করছি যে বামপক্ষে যে এ প্লাস বিটা দেখবো যে আমাদের সমানুপাতিক সি আসছে না অন্য কিছু আসে। তাহলে এ প্লাস বি, তাহলে এ এর মান এখানে কত পেয়েছি, এ এর মান পেয়েছি কত k1 k2c, আর বি এর মান কত পেয়েছি k2c। তাহলে এ প্লাস বি সমান সমান কি k1b প্লাস k2c, মানে প্রথমে এ মানটা বসেছি তারপরে এখানে মানটা বসিয়ে দেখো এ প্লাস বি ইজিক্যাল টু
K1 K2C, এই যে K1B এর মান আমরা কি জানি, K1 K2C প্লাস K2C আছে। A প্লাস বি ইজিক্যাল টু, দেখো এই দুটো টার্ম থেকে আমরা কিন্তু CK2 অর্থাৎ K2C কমন নিতে পারবো। তাহলে CK2C কমন নিই, তাহলে এখানে পড়ে থাকছে K1 আর এখানে পড়ে থাকছে কত 1, তাহলে K1 প্লাস 1 হয়ে গেল। এবার দেখো যে এই টার্মটা একটা কনস্ট্যান্টের মধ্যে পড়ে গেল, তাহলে কনস্ট্যান্ট এবং সমান চিহ্নটা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের কী লিখতে পারবো, তার পরিবর্তে সমানুপাতিক লিখতে পারবো। তাহলে এখানে তাহলে কী পাচ্ছি বলতো, A প্লাস বি সমানুপাতিক কী বলতো C, তার মানে করা সত্য। ঠিকঠাক কী বলেছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, সত্য হবে। ওকে, নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে অর্ধ বিস্তৃত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ স্থূলকোণ। ঠিক আছে, তাহলে স্থূলকোণের পরিমাণটা কি, স্থূলকোণটা দেখো যে 90 ডিগ্রি থেকে বড় হবে কিন্তু 180 ডিগ্রি থেকে ছোট, আর সূক্ষ্মকোণটা কী হবে যে তোমার 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট কিন্তু 0 থেকে বড়। তো এখানে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর, অর্ধবৃত্ত কি 90 ডিগ্রি থেকে তোমার বড়, 90 ডিগ্রি থেকে ছোট, তাহলে এটা কিন্তু সূক্ষ্মকোণ হবে। ঠিক আছে, তাহলে এটা আনসার হয়ে যাবে মিথ্যা, এই জায়গাটা কী হবে, সূক্ষ্ম হবে। তাহলে অর্ধবৃত্ত অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোণ কী হয়, সূক্ষ্মকোণ হয়, স্থূলকোণ না। এটা অ্যান্সার হয়ে যাবে কী বলতো, মিথ্যা। নেক্সট কোশ্চিন দেখো। নেক্সট কোশ্চিন বলেছে যে একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সাইন থিটা কস থিটা 1 হলে ত্রিভুজটি একটি সমকোণী ত্রিভুজ। বলেছে একটা ত্রিভুজের 3টা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, সেক্ষেত্রে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ হবে, এবার দেখাতে হবে সমকোণী ত্রিভুজ হচ্ছে কিনা। এটা সিম্পল জিনিস, যদি আমরা একটা চিত্র আঁকি যে সমকোণী ত্রিভুজ, এখানে এটা সাইন থিটা ধরলাম, এটা কস থিটা ধরলাম, আর এটা ধরলাম 1, তাহলে আমরা দেখো যে সাইন স্কোয়ার থিটা যে লম্ব, এটা যে ভূমি ধরি, তো লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান কত পাচ্ছি 1, আর এখানে 1টা কি অতিভুজ, তাহলে আমরা লিখতে পারবো এটা সত্য হবে, কারণ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস যদি ভূমি স্কোয়ার হয়, তাহলে সেটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে কি বলতো, সত্য। তারপরে নেক্সট কোশ্চিন দেখো 5 নম্বর কোশ্চিন বলেছে যে কোনো গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ করলে তার আয়তনও দ্বিগুণ হবে। যে কোনো গোলকের ব্যাসার্ধকে যদি আমরা দ্বিগুণ করি, তাহলে তার আয়তনও কী হবে, দ্বিগুণ হবে। তো ধরলাম যে প্রথমে গোলকের ব্যাসার্ধ হচ্ছে r একক, তাহলে সেক্ষেত্রে আয়তন কী হবে, 4/3 পাই r³ ঘন একক। যদি কোনো গোলকের ব্যাসার্ধ যদি r একক হয়, তাহলে তার আয়তনটা কী হবে, 4/3 পাই r³ ঘন একক। এবার বলছে যদি ব্যাসার্ধ দ্বিগুণ করি, আমরা দ্বিগুণ করি, তাহলে সেক্ষেত্রে ব্যাসার্ধ কী হয়ে যাবে, 2r হয়ে যাবে, কারণ আগে কত ছিল, r একক ছিল। তাহলে এখন যখন দ্বিগুণ করছি ব্যাসার্ধ, তখন কত হয়ে যাবে, 2r একক হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ দ্বিগুণ করলে তখন আয়তন কত হবে, যখন ব্যাসার্ধ 2r, তখন আয়তন কী হবে, দেখো যে 4/3 পাই r³ হয়, তো r এর কত পেয়েছি 2r, তো 2r³ ঘন একক। তাহলে আমরা ক্যালকুলেশন করলে কী পাবো, 4/3 ইন্টু দেখো 2 এর কিউব করলে কত 8, তাহলে 8 পাই r³ পেলাম, তাহলে 8 ইন্টু 4/3 পাই r³। তাহলে এটা দেখো যখন ব্যাসার্ধ r ছিল, তার আয়তন ছিল কি বলতো, এইটুকুটা। যখন ব্যাসার্ধ তোমার কী ছিল r, তখন আয়তন ছিল 4/3 পাই r³। যখন ব্যাসার্ধ দ্বিগুণ করছি, তখন আয়তনটা কী হচ্ছে, 8 গুণ হয়েছে। ঠিক আছে, প্রথম আয়তনের তুলনায় 8 গুণ হচ্ছে, কিন্তু আমাদের এখানে কত বলেছে, হবে দ্বিগুণ হবে বলেছে, কিন্তু হয়েছে কত, আমাদের 8 গুণ হয়েছে। এখানে বলেছে দ্বিগুণ, কিন্তু হয়েছে কত, 8 গুণ হয়েছে। তাহলে এটা অ্যান্সারটা কী হবে বলো তো, মিথ্যা হবে। ওকে, নেক্সট এবং 18 নম্বর পেজের লাস্ট কোশ্চিন। আর এই লাস্ট কোশ্চিনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করুন, যেন এর পরের ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তার সঙ্গে বলবো যে তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও, তাহলে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই পাঠিয়ে ক্লাস 10 লিখবে 8145150357। ওকে, লাস্ট কোশ্চেন বলেছে যে একটি পরিসংখ্যা বিভাজনের একাধিক সংখ্যাগুরু মান থাকতে পারে। এটা কী হবে, অ্যান্সার সত্য হবে। কেন সত্য হবে, দেখো ধরো যে একটা তথ্য নিচ্ছি কীরকম, যে 2 2 4 4 5 3। তাহলে এখানে দেখো যে সংখ্যাগুরু মান কি, সর্বাধিক যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে সংখ্যাগুরু মান। তাহলে দেখো এখানে 2 তো 2 আছে, 4ও 2 আছে, তার মানে কি যে এখানকার সংখ্যাগুরু মান হবে এই দুটেই। ঠিক আছে, 2 আর 4, তার মানে এটা কী হবে, সত্য হবে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে।
ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য। আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তোমরা পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে এবং তার সাথে সাথে সাবস্ক্রাইবও করে নেবে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।